আমাদের জাতির উদ্দেশ্যে সর্বশেষ যে ভাষণটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস প্রদান করেছেন, সেখানে তিনি সংবিধান সংস্কার বিষয়ে যেই যার নাম তিনি প্রস্তাব করেছিলেন বা ঘোষণা করেছিলেন, স্বাধীন মালিক, তিনি অপারগতা প্রকাশ করায় আমাদের বন্ধু সতীর্থ প্রফেসর ডক্টর আলী রিয়াজের নাম সেখানে এসছে। এবং আলী রিয়াজ আমরা একসঙ্গে কিন্তু বেড়ে উঠেছি, একই প্রজন্মের মানুষ আমরা, একই সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, পরবর্তীতে অধ্যাপনার যে পেশা সেটা বেছে নিয়েছি। এবং তিনি যখন লন্ডনে অবস্থান করছিলেন সেই সময় আমাকে আমন্ত্রণ করেছিলেন তার বাসায়, এবং এক রাতে একই কক্ষে শুয়ে শুয়ে আমরা যে আলাপচারিতা করেছিলাম, সেই আলাপের ভিত্তিতেই পরবর্তীতে তিনি মার্কিন মুলুকে রওনা হন এবং আপনার যে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে তিনি থিতু হয়েছেন। এবং সার্বক্ষণিকভাবেই কিন্তু বাংলাদেশের চলমান ঘটনাবলী নিয়ে তার তীক্ষ্ণ নজর ছিল, এবং তিনি এই যে বিপ্লব তার আন্তর্জাতিকীকরণে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাতকে রাত তার সঙ্গে আমরা কথা বলেছি, এবং তিনি সম্প্রতি আপনি সহ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন। এবং আমি মনে করি মধ্যে যে দ্রোহের চেতনা লুক্কায়িত আছে, সেটি প্রাণ সঞ্জীবনের কাজটি করবে। আমার এ মুহূর্তে মনে পড়ছে তিনি তখন তরুণ যুবক, বাংলা একাডেমি প্রাঙ্গণে তৎকালীন রাজকবি বলে পরিচিত আবু জাফর ওবায়দুল্লাহ খান, তিনি যখন আসলেন তিনি কিন্তু সবাইকে অবাক করে স্লোগান তুললেন এবং তাকে বাধ্য করলেন বাংলা একাডেমি প্রেমিস থেকে চলে যেতে। আলী রিয়াজ, এই সেই আলী রিয়াজ। মানে এই যে দ্রোহের যে এর ইমপ্লিকেশন কি দাঁড়াবে, তিনি ব্যক্তিগতভাবে কতটা ক্ষতিগ্রস্ত হবেন, এই বিবেচনা কিন্তু তার মাথায় কাজ করে না কখনোই। সবসময় তার কাছে মনে হয়েছে নীতিটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং তার প্রাতিষ্ঠানিকীকরণ। এই মাইন্ডসেট যেহেতু আছে, আমি আশাবাদী যে তিনি পুনর্লিখনের যে কাজটি, তার খসড়াটি প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবেন। এভরি কনফিডেন্স। অনেকে হয়তো বলবেন যে তিনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নন, কেউ বলবেন যে তিনি আইন বিষয়ে অধ্যয়ন করেননি, কিন্তু তার যে তীক্ষ্ণ ধীশক্তি এবং সেই সঙ্গে আপনার মনোযোগ, এইটি একটা বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এই কাজে, এই কর্ম সম্পাদনে। আর যে বিষয়টি এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বাংলাদেশ স্বাধীন হবার পরে প্রফেসর ইয়াস কিন্তু মানে রাজনীতিরও ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের যে ব্যাপারটা, বাট প্রথমে গণমাধ্যম মানে সাংবাদিকতা, গণযোগাযোগ সাংবাদিকতা পরে। আলী রিয়াজ সাহেবকে আমি চিনি না, তার সাথে আমার পরিচয় নেই, তবে তার লেখাজোখা তার বক্তব্য দূর থেকে শুনেছি। তার মধ্যে আমার একটা বিশ্লেষণ আছে, কলিমুল্লাহ ভাই আপনাকে বলি, তাকে দৃঢ়চেতা মানুষ বলে মনে হয় এক। তারপর তার সততা আছে, সততা বলতে কিন্তু টাকা পয়সার সততা না, ইন্টিগ্রিটি। হ্যাঁ, তার সততা আছে। তারপরে তার একটা বিশ্ব দৃষ্টিভঙ্গি আছে, একটা বিশ্ব দৃষ্টিভঙ্গি দরকার। মানে আপনি জাতীয় একটা দলিল যখন রচনা করবেন তখন আপনার বিশ্ব দৃষ্টিভঙ্গি লাগবে। আমাদের সংবিধানের চাইতে সেদিন তার নাম কেউ বলে না, ব্যারিস্টার আমিরুল ইসলাম, তিনি হারিয়ে গেছেন। কেন হারিয়েছেন সেটা আমি বলতে পারবো না। তিনি যে লাস্ট স্ট্যান্ডটা নিয়েছিলেন আমাদের বিলিয়া যে প্রতিষ্ঠানটি আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ প্রক্লেমেশন, যেটা উনি রচনা করেছিলেন, প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট। তো এই দলিল যেটার উপরে মুক্তিযুদ্ধ হয়েছে, যেটাকে সামনে রেখে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তো এটা আমাদের বিশাল সংবিধানের বইয়ের চেয়েতে কোনো অংশে কম নয়। যদি
ভালো করে যা বিশ্লেষণ সংবিধানের ভিত্তিভূমিও বলা যেতে পারে। অবশ্যই তা বলতে পারেন, কিন্তু ওই ছোট্ট লেখাটার মধ্যে সব কিছুই আসছে একটা স্বাধীনতা যুদ্ধের জন্য। তো ফলে এখানে ফিলোসফি প্রয়োজন। তো আমার মনে হয় আলী রিয়াজ সাহেবের ফিলোসফি আছে, এবং তাকে আমরা এই তৃতীয় মাত্রার এইখান থেকে উৎসাহ দেব যে উনি যেন আরো গভীরভাবে বিষয়গুলো দেখেন, কারণ তার কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে যারা কমিশন, যে কটা কমিশন গঠন হয়েছে তার মধ্যে এটি কাজই তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। মানে রিফর্ম বা রিকনস্ট্রাকশন বলে এটাই মৌলিক কাজ। হ্যাঁ, এটা মৌলিক কাজ, এবং সকল আইনের ভিত্তি। এটা আমাদের জাতি গঠনের ক্ষেত্রেও বড় অবদান রাখবে, এবং ভবিষ্যতের জন্য, এই জাতিকে ভবিষ্যৎ দেখানোর জন্য সেই দায়িত্বটা অনেকটা তার হাতেই পড়েছে। তিনি আমার মনে হয় কারো দ্বারা প্রভাবিত হয়ে বা ব্যক্তিগত, অনেকে অভিযোগ করছে যে তার তো একটা, তিনি তো সংবিধান সংস্কার চান না, তিনি তো সংবিধান পরিবর্তন চান। এই প্রশ্নটা উঠেছে, পুনর্লিখন। হ্যাঁ, পুনর্লিখন যদি সংস্কারের চাইতে ভালো হয়, অগ্রসর হয়, আধুনিক হয়, সেকেন্ড রিপাবলিক, হ্যাঁ, তাহলে কেন হবে না? কারণ আপনি বলছেন, আপনারাই বলছেন নতুন বাংলাদেশ গঠন করবেন, আপনারাই বলছেন যে দ্বিতীয় স্বাধীনতা, আপনারাই বলছেন যে একটা জাতির উত্থান হয়েছে। হ্যাঁ, আপনারা বলবেন কেন? এটা তো সঠিক। মুক্তিযুদ্ধের পরে যে একটা পদানত পরিস্থিতি এই দেশে সৃষ্টি হয়েছে, সেখান থেকে একটা জাতি উত্থান হয়েছে। এই উত্থানের প্রাথমিক কাজই হচ্ছে, প্রথম কাজটাই হচ্ছে সংবিধান রচনা করা। তাহলে নতুন সংবিধানের জন্য আমরা নতুন সংবিধানের দাবি করছি। ধন্যবাদ। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আপনি আলোচনা করতে বললেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক জনগুরুত্ব বহন করে, বাংলাদেশ ভারত সম্পর্ক। এবং আমরা একাডেমিক দৃষ্টিকোণ থেকে যে টার্মিনোলজিটা ব্যবহার করে এসছি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে, সরোগেট মাদারশিপ এইটি, এবং পরবর্তীতে ভারত চেষ্টা ত্রুটি করেনি তার নিয়ন্ত্রণ সর্বাত্মকভাবে কায়েম করবা বাংলাদেশে। এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন মেজর জলিল মহোদয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তাকে আটক হতে হয়েছিল, আপনি নিয়েছেন। ডক্টর কামাল সিদ্দিকী, তিনি খুলনায় আপনার তখন জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। তারপর সেখানে যে অবস্থানে ছিলেন তারা কিন্তু সেই দ্রোহের বার্তাটি পরিষ্কার করে জানান দিয়েছিলেন বলেই ভারত তার মতো করে যে সিভিল প্রশাসন সাজিয়ে নিয়ে এসেছিল, যে ভারতীয় জনকীর্তকদের বিভিন্ন জেলার দায়িত্বে বসিয়ে দেবেন, সেটা কিন্তু তারা করতে পারেননি। এবং এই যে সেটব্যাকটা, তারপর ক্রমেই দেখেছেন যে এখান থেকে চলে যাওয়াটাই বেহেতের। মার্কিনি কায়দায় আপনার জাপানের ওকিনাওয়াতে এখন পর্যন্ত টিল টু ডেট মোতায়েন থাকা, কিংবা জার্মানিতে মোতায়েন থাকার যে উদাহরণগুলো, সেগুলো সুইসাইডাল হবে ভারতের জন্য। আর আপনার এটা ভুলে গেলে চলবে না, পাকিস্তান আন্দোলনের সূতিকাগার কিন্তু ঢাকা। মুসলিম লীগ যেটা আপনার ক্যাটালিটিক রোল প্লে করেছে পাকিস্তান রাষ্ট্র গঠনে, তার উৎপত্তি কিন্তু ঢাকায়। আমরা মাঝখানে এই 15 বছর বা 16 বছরের হাসিনার আমলে পুরো ইতিহাসটাকে অস্বীকার করবার চেষ্টা করেছি। এক ধরনের চেতনা ব্যবসা, কোট আনকোট এইভাবেই বলবো, সেটা ইনস্টিটিউশনালাইজ করবার চেষ্টা হয়েছে। তার ফলে আমাদের নতুন প্রজন্ম আপনার প্রকৃত যে ইতিহাসটা, সেটি পঠন পাঠনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এবং ভারত জুজুর যে ভয়টা, সেটা বারংবার দেখানোর চেষ্টা চলেছে, এবং তার প্রতিক্রিয়ায় আজকে এই মাইন্ডসেটটা কিন্তু তৈরি হয়েছে। আমাদের প্রফেসর শহীদুজ্জামান, অগ্রজ প্রতিম আমার সহকর্মী, তিনি
খোলামেলা বলেছেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা এঙ্গেজমেন্টে যেতে হবে, নিউক্লিয়ার ডেটারেন্ট যদি আমরা সেই আমব্রেলাটা গ্রহণ না করতে পারি তাহলে কিন্তু আমরা সবসময় ঝুঁকির মধ্যে থাকব।